সকালে ঘাড়ের ব্যথাটা খুব বেড়েছে লাগে, মনে হচ্ছে এই বুঝি ঘাড়ের রগটা ছিঁড়ে যাই। বিছানা থেকে উঠে নামাজটাও পড়তে পারে নাই, অর্ধেক রাত ব্যথায় ছটফট করেছে শশী। এ সময় অনিকেতের প্রবেশ রুমে শশীর এত বেলা করে শুয়ে থাকা দেখে চিন্তিত হয়। তোমার কি শশীর খারাপ? না, ব্যথায় মুখ মলিন হয়ে যায় শশীর। তাহলে এখনো শুয়ে আছো যে? না কিছু না, এখনই উঠছি। শশী চোখ বন্ধ করে ঠোঁট চেপে ব্যথা ভুলে উঠতে গিয়ে পারে না। আর কত নিজেকে কষ্ট দেবে? তুমি কি ভাবো আমি বুঝি না তুমি কাল রাত থেকে ঘাড়ের যন্ত্রণায় ভুগছ? একটিবার আমাকে বলতে পারলে না? তোমার কষ্ট হচ্ছে। শশী চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকে। তোমাকে সাহায্য করার মতো অধিকারটুকুও দেওয়া যায় না আমাকে শশী? এতটাই কি খারাপ মানুষ আমি? কষ্ট ভরা স্বরে বলে। শশী হাতটা অনির দিকে বাড়িয়ে দেয়। অনিকেত অবাক হয়ে যায় শশীর হাত বাড়িয়ে দেওয়া দেখে। অনিকেত শশীর হাত এই প্রথমবার শশীর ইচ্ছায় স্পর্শ করে। এর আগে কলেজে একবার জোর করে ওর হাত ধরেছিল, আর কত ধৈর্য ধরবে? এই মেয়ে যে খুব জেদি, কোনোভাবেই অনিকেতকে ভালোবাসে না। কত কি করেছে শুধু শশীর মুখে একবার ভালোবাসি শোনার জন্য, কিন্তু শশীর চোখ দিয়ে সেদিন জল গড়িয়ে পড়েছিল অনিকেত শশীর হাত ধরাতে। নিজের কাছেই ছোট হয়েছিল ওই দিন শশীর চোখে জল দেখে। নিজের সাথে ওয়াদা করেছিল ওর ইচ্ছার বিরুদ্ধে আর কোনোদিন ওকে স্পর্শ করবে না। অনিকেত শশীর হাত না যেন চাঁদ হাতে পেয়েছে। আজ সবচেয়ে খুশির দিন, কারণ অনির প্রেয়সী আজ নিজ ইচ্ছায় ওকে হাতটা ধরতে দিয়েছে। প্রিয়ার স্পর্শ পাওয়া যে সকল প্রেমিকের মনের বাসনা। অনিকেত শশীকে বিছানার পাশে বালিশ ঠেকিয়ে বসতে সাহায্য করে। ভাইয়া ডাক্তার আঙ্কেল এসেছে, ভেতরে আসতে বল। ঠিক আছে। ফারিহা ডাক্তারকে নিয়ে অনির রুমে আসল। ডাক্তার শশীকে বিভিন্ন কথা জিজ্ঞেস করল। প্রেশারটাও মেপে নিল। না, প্রেশার তো দেখছি ঠিকই আছে, মনে হয় উল্টো পাল্টা শোয়ার কারণে এমনটা হয়েছে। আচ্ছা, তেমন কোনো চিন্তা নেই, আমি ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দিবা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ডাক্তার ওষুধ লিখে দিয়ে শশীকে আশীর্বাদ করে চলে যায়। অনি ডাক্তার আঙ্কেলকে নিচ পর্যন্ত ছাড়তে যায়। ভাবি খুব কি কষ্ট হচ্ছে? না তেমন না। তুমি বললেই হবে, ব্যথায় মুখটা নীলচে হয়ে আসছে তোমার, আর তুমি বলো তেমন না। চিন্তা করো না ননদি, ঠিক হয়ে যাব আমি। হুমম, আল্লাহ যেন তাই করে। আচ্ছা ভাবি, আমি যাই, পরে আসব। অনিকে রুমে ঢুকতে দেখে রুম থেকে বেরিয়ে যায় ফারিহা। দরজার সামনে যেতেই মিনুকে খাবার সাজানো ট্রে হাতে অনির রুমে ঢুকতে দেখে। ভাইয়া নাস্তা করে নাই মিনু আপা? না ছোট আপা, ভাইয়া ভাবির লগে খাইব, তাই খাবার ঘরে নিয়ে যাইতে কইছে। হাও রোমান্টিক, রোমাঞ্চ শুরু ভাইয়া ভাবির। আমার রাতুল বলদটা যে কবে শিখবে এসব রোমাঞ্চ। ছোট আপা কি কন হাইসা হাইসা বিড়বিড় কইরা? আরে কিছু না, তুই যা, নয়তো রোমাঞ্চ থুককু খাবার ঠান্ডা হয়ে যাবে। হে ফাগল নি, কি কয় আমি বুঝি নাই, আপনারা বুঝছুইন। মিনু ফারিহার পাগলামি দেখে মুখটা বোকার মতো করে রুমে ঢুকে খাবার দিয়ে বের হয়ে যায়। অনি রুমের দরজা বন্ধ করে খাবার ট্রেটা বিছানার উপর রাখে। শশী চুপচাপ বসে থাকে। অনিকে ব্ল্যাকে বরাবরই অসাধারণ লাগে। আসলে ব্ল্যাক কেন এমন ফর্সা সুঠাম দেহি সুশ্রী পুরুষকে সবকিছুতেই চমৎকার লাগে। অনি প্লেটে খাবার বাড়ে আর শশী চেয়ে থাকে অনির দিকে বিমুগ্ধ নজরে। এভাবে চেয়ে থেকো না বউ, প্রেমে পড়ে যাবা। খাবার প্লেটে বাড়তে বাড়তে বাঁকা হাসি দিয়ে বলে অনিকেত। শশী চোখ বড় করে নিজের মুখে হাত দেয়। আমি তো মুখে কিছু বলি নাই। অনিকেত শুনল কি করে তাহলে? জাদুটাদু জানে নাকি? সত্যি তো এভাবে চেয়েছিলাম কেন এই গুন্ডা হ্যান্ডসামটার দিকে।
এত কেয়ার করলে সেই মানুষটার উপর চেয়ে না থেকে কি পারা যায়? তারপর যেই লুক এইটার আল্লাহই জানে এর মতো আরেকটা পিস দুনিয়াতে আছে কি না। শশীর কেন যেন আজ মনে হয় অনিকেতের মা ঠিকই বলেছিল, শশী আসল হীরা চিনতে পারেনি। ঋষাদের জীবনে থাকাকালীন রোগে শোকে মৃতপ্রায় হলেও ঋষাদের সময় হতো না শশীর খোঁজ নেওয়া। হাজার অসুখ হোক ঋষাদের বিছানার সঙ্গী শশীকে হতেই হতো। দুচোখের জল গড়িয়ে পড়ত, তবুও ওই পশুর মনে একটু দয়া হতো না। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে রাতে ঋষাদের মায়ের অথবা শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। এখনো মনে পড়লে গা শিউরে ওঠে শশীর। অন্ধকার অধ্যায় ছিল শশীর জীবনে ওটা। আর এই মানুষটা অনুমতি ছাড়া হাতটাও ধরতে নারাজ শশীর। প্রকৃত পুরুষ তো একেই বলে, যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিতে জানে না সে পুরুষ সুপুরুষ নয়। দুচোখে জল গড়িয়ে পড়ে শশীর। অনি শশীর মুখে রুটি তুলে দিতে যাবে তখনই মাথা নিচু করা শশীর চোখে জল পড়তে দেখে। কি হয়েছে তোমার, খুব কি কষ্ট হচ্ছে? বলো আমাকে। তোমার চোখের পানি আমার ভেতর বাহিরে তোলপাড় সৃষ্টি করে শশী। মাথা ঠিক থাকে না ওই চোখে জল দেখলে? বলো না কেন কাঁদছ? কিছু না, আপনি খাওয়ান আমাকে। চোখ মুছে মুচকি হেসে হা করে। চোখের জল দেখে অনির বুকে হঠাৎ ওঠা ঝড়টা যেন এক নিমিষেই শান্ত নদীর জল হয়ে যায় শশীর হাসি দেখে। তুমি জানো শশী, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি? শশীর মুখে রুটির টুকরো দিয়ে। কি? রুটির টুকরো হা করে মুখে নিয়ে। তোমার এই হাসি, রোম রোম দাঁড়িয়ে যায় আমার তোমার হাসির শব্দে। বুকের ভেতর কাঁপন তোলে তোমার ঠোঁটের প্রসারণে। আপনি পাগল একটা। হুমম, তোমার এই হাসির প্রেমে পাগল আমি। তোমার মুখের হাসি দেখার জন্য এই অনিকেত কি করতে পারে তা তুমি ভাবতেও পারবে না। আমার লাগবে না ভাবা, আপনি খান এবার। আমি না খেলে কি কষ্ট হয় তোমার? সত্যি বললে খাবো আমি, নয়তো না। না কষ্ট হয় না আনন্দ হয়। আনন্দে ধেই ধেই করে নাচতে ইচ্ছা করে, রাগ করে বলে। তুমি নাচতেও পারো? বাহ! বাবা গান পারে, মা নাচ পারে। ভালোই হবে আমাদের সন্তান, তাহলে মাল্টি ট্যালেন্টেড হবে। আপনার মাথা হবে। সেটা কি করে হয় আবার? জানি না যান। চলে যাব? না না, আপনি খাবার না খেয়ে কোথাও যাবেন না কিন্তু। ঠিক আছে তাই হবে মিসেস, হাসি দিয়ে বলে। অনিকেত শশীর সামনে নাস্তা করে খাবার প্লেটগুলো গুছিয়ে রাখে। শশীকে বিছানা থেকে নামতেই দেয় না। আলমিরা থেকে কি যেন বের করে নিয়ে আসে। শশী, এটা তোমার জন্য। এত দামি মোবাইল আমাকে কেন দিচ্ছেন? নিজের বউকে দেব না তো অন্যের বউকে দিব? না মানে, আমি তো এগুলো তেমন চালাতে পারি না। জানি আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। অনিকেত শশীকে প্রাইমারি নিয়মগুলো শিখিয়ে দেয় অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর। মায়ের সাথে কথা বলবে। শশীর চোখে মুখে খুশির ঝলক উপচে পড়ে। সত্যি আপনি দেবেন কথা বলতে মায়ের সাথে? আমি তো ভাবছিলাম আপনিও হয়তো ঋষাদের মতো মায়ের সাথে কথা বলতে চাওয়ার, কথা বললে বকবেন মারবেন। আমাকে কি তোমার ঋষাদ মনে হয়? একদম ওর নাম মুখে আনবে না। ভুলে যাবে ওই নামে কেউ ছিল তোমার জীবনে। আমি শুরু আমি শেষ তোমার জীবনে, বুঝতে পেরেছ? রাগে লাল হয়ে রুম থেকে বেরিয়ে যায়। যা বাব্বা, কি বললাম? কুল দেখি হট হয়ে গেল। মায়ের সাথে 2 দিন কথা বলি নাই। কত কষ্ট হচ্ছিল আমিই জানি। শশী অনিকেতের শিখিয়ে দেওয়া নিয়মে কল অপশনে গিয়ে মাকে কল করে। হ্যালো, কে বলছেন? মা, আমি শশী। শশী, কেমন আছিস রে মা? ভালো মা। মা, তুমি আমাকে এভাবে পর করে দিলে। বেঁচে আছি না মরে গেছি একটিবার খোঁজও নিলে না। কেঁদে দেয় শশী। না রে মা, এভাবে বলিস না। আগের বার ঋষাদকে তোর সাথে একটু কথা বলাই দিতে বলতাম বলে তোরে কত কথা শুনতে হতো। মায়েরও খেতি,
তাই এবার বুকে পাথর বেঁধে রেখেছি তোর ভালো জন্য, সুখের জন্য। হ্যাঁ রে মা, ভালে আছিস তো তুই? ওই বাড়ির লোকজন কি তোকে খুব কথা শোনায়? হ্যাঁ আমি খুব ভালে আছি। না মা, এরা খুব ভালো সবাই, আমাকে বুঝতেও দেয় না আমি ডিভোর্সি, গরিব। তুমি জানো ওর মা আমাকে বলেছে আমি শুধু তার ছেলের বউই না, তার মেয়েও, আমাকে খুব আদর করে এরা। নিজের অসুস্থতার কথা মাকে জানায় না, মা চিন্তা করবে তাই। সত্যি শশী, শুনে কলিজায় শান্তি পেলাম, দুচোখের পানি আমার শুকিয়ে গেছে তোর চিন্তায় কেঁদে, এখন কিছুটা চিন্তা মুক্ত হলাম আমি। মা, সমীর আর শিখা কেমন আছে? ওরা কি স্কুলে যায় ঠিক মতো? ওদেরকে একটু দাও না কথা বলি। শশী ভাইবোন মায়ের সাথে মন ভরে কথা বলে, সুখ তো এখানেই শশীর, এরাই তো বাঁচার মাধ্যম শশীর জন্য। শশী, এখন তাহলে ফোন রাখো, তোর শ্বশুরবাড়ির লোক খারাপ ভাবতে পারে। আচ্ছা মা, পরে আবার কথা বলবো। তুমি জানো এই মোবাইল অনিকেত আমাকে উপহার দিয়েছে, একগাল হেসে মাকে বলে শশী। সে কি রে, স্বামীর নাম ধরিস? তোকে কতবার বলবো এসব বেয়াদবি, আর ডাকবি না। আর শোন মা, অনিকেত খুব ভালো ছেলে, আমি খোঁজ নিয়ে জেনেছি, তুই রিশাদের পাপের শাস্তি ওই বেচারাকে দিস না। অতীত ভুলে নতুন জীবন শুরু কর মা। মম। আচ্ছা রাখি মা। শশী কল কেটে দিয়ে চোখ বন্ধ করে ভাবে, নতুন করে জীবন শুরু করা কি এতই সহজ মা? ওই স্মৃতি ভোলা এত সহজ না মা আমার জন্য। কে জানে অনিকেত ও আমার দেহ ভোগ করে রিশাদের মতো ব্যবহার করবে। আমার ভয় হয় আবার ভালোবাসতে, আবার স্বপ্ন দেখতে মা। একবার তো ভেঙেচুরে জিন্দা লাশ হয়ে আছি, পরের বার হয়তো বেঁচে থাকার মতো সাহস বা অবলম্বন কোনোটাই থাকবে না আর পৃথিবীর বুকে শ্বাস নেওয়ার। মায়ের সাথে কথা বলে বিছানার উপর রেখে দেওয়া ব্যথার ওষুধটা খেয়ে শুয়ে পড়ে শশী। শরীরটা মোটেও ভালো লাগছে না, মন খারাপ লাগলে শরীরটাও কেমন যেন দুর্বল লাগে। বিছানায় শুয়ে মায়ের কথা আবার কানে বাজছে। না ভালো লাগছে না আর এসব ভাবতে শশীর। মন না চাইলে শশী জোর করে মিথ্যা ভালো অনিকেতকে বাসবে না। প্রিয় মানুষের ছলনায় কি যে কষ্ট লাগে শশীর চেয়ে সে উপলব্ধি আর কার বেশি। শ্বশুরবাড়ির নিয়ম কানুন নিয়ে নতুন বউয়ের মাঝে এক ধরনের ভীতি কাজ করে, সেটা এখন আর শশীর মধ্যে নেই। কেন নেই কে জানে? হয়তো দ্বিতীয় শ্বশুরবাড়ি তাই। প্রথম সব কিছুতেই একটা ভয় চিন্তা বিরাজ করে, কিন্তু দ্বিতীয়বারে তা আর লাগে না। কপালে হাত রেখে ঘুমিয়ে যায় শশী। বিকালে শশীর ঘুম ভাঙে, ঘুম ঘুম চোখে আরও কিছুক্ষণ শুয়ে থাকে। হাত ও ঘাড় ব্যথার কারণে অলসতা বেশি কাজ করছে। শুয়ে থাকতেই ইচ্ছা করছে সারাক্ষণ। না আর শুয়ে থাকা যাবে না। কি ভাবছে এ বাড়ির মানুষ? ছেলের সুখের জন্য বাবা মা কত কি করে, আজ অনিকেতের বাবা মাকে দেখে বুঝেছে শশী। এভাবে যে আমি শুয়ে আছি, অনির মা একবারটি এসে রিশাদের মার মতো বলল নাকি রে নবাবের বেটি, এত ঘুমাচ্ছিস কেন? তোর বাপ কি বিয়ের সময় এক ট্রাক জিনিস দিয়েছে নাকি? এত ভালো মানুষ হয় নাকি শাশুড়ি? হয়তো ছেলের জন্য সব মুখ বুজে সহ্য করছে। শশী বিছানা ছেড়ে উঠে শাড়ির আঁচলটা বুকে তুলে নিল। এই একটা বদ অভ্যাস আছে শশীর, ঘুমালে কাপড় ঠিক থাকে না। গতকাল রাতে শীত শীত লাগায় ভাগ্যেশ চাদরটা শরীরে টেনে নিয়েছিল। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো শশী। ড্রয়িং রুমে অনিকেত নাসিফের সাথে বসে কার্টুন দেখছে। নাসিফ যদিও এনজয় করছে কার্টুন দেখা, অনিকেত মোটেও তা করছে না, একদৃষ্টিতে চেয়ে আছে অন্যমনস্ক হয়ে টিভির দিকে। ভালোবাসার মানুষগুলোকে নিয়ে মানুষ প্রবল ইনসিকিওর হয়, সেখানে ভুলেও যদি দ্বিতীয় কারো সাথে তুলনা করে তার ভালোবাসার মানুষটি, তাহলে কুরুক্ষেত্র বেঁধে যায় তার অন্তরে। অনিকেতের ভেতরটাতেও কিছুটা এমনি হচ্ছে। শশীকে যত আপন করতে চাচ্ছে শশী যেন ততই দূরে সরিয়ে দিচ্ছে। ভাবি মনি। নাসিফ দৌড়ে শশীকে জড়িয়ে ধরে। অনিকেত শশীকে দেখে পাশ কেটে উপরে চলে যায়। শশী চুপচাপ দাঁড়িয়ে থাকে।
ভাবি ঘুম ভাঙল তোমার? বাব্বারে বাব্বা, নতুন বউ বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে কত কিছু নিয়ে আসে, আর তুমি তো নিয়ে আসলা চোখে একরাজ্যের ঘুম। এত ঘুমাইলে আমি ফুপি হইতে পারতাম কও? ঘুমকুমারী ভাবি আমার। ফারিহা তুমি না? বিব্রত হয়ে কিছুটা। ভাবি মনি চলো আমরা ছাদে যাই। না বাবু সোনা, আমি একটু রান্নাঘর থেকে আসছি, তুমি বরং বসে কার্টুন দেখো। শশী রান্নাঘরে উকি দিতেই দেখে শাশুড়ি মা রান্না করছে, পাশে মিনু। মা আসব? হ্যাঁ আয়, নিজের বাড়িতে কেউ কি অনুমতি চায়? সরি মা। রান্নাঘরের দরজায় মুখ মলিন করে দাঁড়িয়ে। থাপ্পড় কি আরেকটা খাবি মেয়ে তুই? মায়ের সাথে সরি কি রে? তরকারি নাড়তে নাড়তে। না মানে আমি সারাদিন শুয়ে বসে থাকি, আর আপনারা কাজ করছেন। হ্যাঁ তাই তো, শুয়ে বসে থাকিস কেন? বাড়ির বউ না তুই? বলেই গেছিলাম সব কাজ করবি আজ থেকে, ঘর মোছা থেকে রান্না বান্না সব। জি। মুখ কালো করে। জি কি রে? তুই সত্যি ভাবলি আমি তোকে দিয়ে এসব করাবো? এত খারাপ ভাবিস? শশীর মুখটা উঁচু করে। না না মা। না 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 কি? তাই তো বুঝালি, তুই অসুস্থ আমরা বুঝেও তোকে দিয়ে কাজ করাবো? এত খারাপ না রে আমরা। যতদিন সুস্থ না হবি কোনো কিছু করবি না তুই। আমি চাই না আমার মেয়েটার কষ্ট হোক, হেসে বলে। শশীর চোখ দুটো ছলছল করে। শাশুড়ি কি কোনোদিন মা হতে পারে? হয়তো পারে। অনির মাকে না দেখলে শশী এই কথা কোনোদিন বিশ্বাস করত না। এখন বল আমাকে, কি খাবি তুই? 5টা না 10টা না একটামাত্র ছেলের বউ আমার, তাকে আমি রান্নাঘরে খাটিয়ে মারব? অরুণা চৌধুরী এত খারাপ না। আরে তুই তো আমার ঘরের চাঁদ, তোকে আমি মাথায় করে রাখব। শশীর কপালে চুমু খেয়ে শশী শাশুড়িকে জড়িয়ে ধরে শক্ত করে। কেন জানি না শশীর খুব ভালো লাগছে অরুণা চৌধুরীকে জড়িয়ে ধরে, শান্তি লাগছে বুকের মধ্যে, খুব আপন লাগছে। আচ্ছা ছাড়, চল আমাকে সাহায্য করবি রান্নায়। না সাহায্য করা লাগবে না, তুই বরং বসো এখানে। আজ অনেকদিন পর অনির পছন্দের খিচুড়ি আর গরুর মাংসের কালা ভুনা করছি, তুই একটু চেখে দেখ তো কেমন হয়েছে। বসো এই চেয়ারটায়। জানিস আগে মন ভালো লাগলেই আমার অনি এসে আমাকে বলতো মমো আজ খিচুড়ি আর গরুর মাংসের কালা ভুনা করো খাবো। আমি সব ফেলে আমার প্রিন্সের জন্য এটা করে দিতাম। রান্নার সময় অনি আমার সাথেই থাকতো রান্নাঘরে, রান্না শেষ হওয়ার আগেই খাওয়া শুরু হয়ে যেত ওর এখানে বসে বসে। নে খেয়ে দেখ মাংসটা কেমন হয়েছে, অনেকদিন রান্নাটা করা হয় না আগের মতো। আঁচলে হাত মুছতে মুছতে শশী শাশুড়ির খুশি দেখে একটুকরো মাংস মুখে দিয়ে চাবাতে থাকে। অরুণা চৌধুরী অধীর আগ্রহে শশীর দিকে চেয়ে রয়, যেভাবে বোর্ড পরীক্ষার্থীরা রেজাল্টে অপেক্ষায় থাকে। ভালো হয়নি তাই না বৌমা? মুখটা কালো করে বলে। না মা, খুব ভালো হয়েছে, খুব টেস্টি। আমি এমন রান্না আগে খাইনি, অনেক ইয়ামম। সত্যি? তোর ভালো লেগেছে? হুমমম খুব ভালো লেগেছে, আমি নিজেও তো আপনার রান্নার ফ্যান হয়ে গেলাম মা। আমাকে শিখাবেন মা এই রান্নাটা? হ্যাঁ অবশ্যই শিখাবো। এখন খিচুড়িটা রান্না করি, তুই ফারিহাদের সাথে গিয়ে ড্রয়িং রুমে বসো গিয়ে, এখানে গরমে কষ্ট হবে তোর। না মা, একদম কষ্ট হবে না আমার, আমি বরং আপনার খিচুড়ি রান্না দেখি। আচ্ছা ঠিক আছে। শশী শাশুড়িকে রান্নাঘরে এটা ওটা দিয়ে সাহায্য করে রান্নায়, বউ শাশুড়ি একসাথে রান্নাঘরের কাজ করে। সন্ধ্যার দিকে শশী নামাজটা পড়ে নেয়, এখন ঘাড় ও হাতের ব্যথাটা কমেছে কিছুটা। সন্ধ্যার পর থেকে অনিকেতকে দেখেনি শশী, কেমন যেন লাগে শশীর। জানালার গ্রিল ধরে আধারে নেমে যাওয়া আকাশকে দেখে শশী হঠাৎ করে দীপ্ত উজ্জ্বল আকাশটায় নিকষ কালো আধার ঘিরে ফেলে, ঠিক যেভাবে হাসি খুশি একটা মানুষের জীবনে দুঃখ নেমে আসে।
আচ্ছা কি হতো যদি একটু সাহস করে অনিকেতকে ভালোবাসতে পারতাম? কিন্তু এত সাহস যে গরিবের মেয়েকে মানায় না। কেন আজ নিজেকে ঘৃণা লাগে, কেন? মনে হয় পচে গেছে এই দেহ, পচে গেছি এই আমি নামক মানুষটা। দীর্ঘশ্বাস ফেলে শশী। রাতে সবাই মিলে ড্রয়িং রুমে বসে জি সিনেমায় হাম সাথ সাথ হে মুভিটা দেখে। শশীরও এমন একটা শ্বশুরবাড়ি পাবার ইচ্ছা ছিল, আর সালমান খানের মতো একটা বর, শান্ত শিষ্ট মার্জিত স্বভাবের, যে পরিস্থিতি বুঝে আবার কঠিনও হয়। ফারি হাপি। এই শাল্লু আঙ্কেল আমার দাদা ভাইয়ের মতো, তাই না? ওই তুই ওরে আঙ্কেল বললি কেন? ইভারগ্রিন হিরো সালমান, বুঝলি? আঙ্কেল ও কোনোদিন হবে না, আর কোনোদিন যদি আঙ্কেল বলছিস থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব বেয়াদব। নাসিফ চোখ বড় করে মুখ গোমরা করে কিছুক্ষণ তাকিয়ে শশীর পেছনে গিয়ে কেঁদে দেয়। আহা! ফারিহা, ও কি বোঝে? তাছাড়া ওর বয়সী তো সালমানকে আঙ্কেলই বলবে। সালমান নিজেই তো অনুমতি দিয়েছে বজরঙ্গি ভাইজানের মধ্যে। মুন্নিকে মামা বলতে বলেছিল না বলো? নাসিফ তো মুন্নির কাছাকাছি বয়সের হবে, সেদিকে থেকে সমস্যা হওয়ার কথা না তোমার। তুমি বললে ভাবি? তুমি তুমি নিজেও তো সালমানের খানের ফ্যান। তো আমি ওমন পাগলও না যে এসব নিয়ে আধিকক্ষেতা করব। ভালো লাগতেই পারে, সেটা নিয়ে মারামারিতে যাওয়া আদৌ কি ঠিক? আমার মনে হয় না। হুমম। নাসিফের দিকে কটমট করে তাকিয়ে এই ফারিহা, চিন্তিত হয়ে। হ্যাঁ মা, বলো। অনিকেত তো এখনো নিচে নামল না, গিয়ে একটু ডেকে নিয়ে আয় না মা। তুমি কেন যাও না ভাইয়ার গানের স্টুডিওর রুমে? দেখছো না মুভি দেখছি, আমি যাব না। তুই গেলি, রেগে গিয়ে বলে। মা। ফারিহা থাক, আমিই যাচ্ছি। হ্যাঁ তাই ভালো হবে, বৌমা তুমিই যাও। ড্রয়িং রুম থেকে বেরুলেই পেছনে থেকে অরুণা চৌধুরী ডাক দেয় শশীকে। আমার ছেলেটাকে আগের মতো করে দে না মা, আমার প্রিন্সটা আবার আমাকে মামা বলে জড়িয়ে ধরবে। আঁচলে চোখ মোছে অরুণা চৌধুরী। বৌমা, আমি আমার প্রিন্সটাকে আবার ফিরে চাই। তুই ফিরিয়ে দিবি, কথা দে আমাকে। এই মায়ের অনুরোধ রাখবি তুই? শশীর হাত ধরে ছলছল চোখে। আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব। শশী নিজে অরুণা চৌধুরীর এমন অনুরোধে কিছুটা অস্বস্তি অনুভব করে। তারপরও অরুণা চৌধুরীর খুশির জন্য হ্যাঁ বলে। স্টুডিওর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, দরজা খুলতে কিছুটা সংকোচ লাগে। এই ঘরেই ওই দিন রাতে অনিকেতকে স্বামী রূপে এত বছর পরে দেখে, অনিকেতের ভালোবাসার চিহ্ন পুরোটা দেয়ালে দেখে বিস্মিত হয়। সংকোচ কাটিয়ে দরজা খুলতেই অনিকেতকে পিয়ানো বাজাতে দেখে। শশী অনিকেতের গান শুনে থমকে যায়। এই মানুষটা এত ভালো কি করে গাইতে পারে, হৃদয় ছুঁয়ে যায়। কেন এসেছো এই ঘরে? অনিকেত তোমাকে ভালোবেসে কিভাবে ধুকে ধুকে মরছে তাই দেখতে, তাই না? দেখো শশী, দেখো, আমাকে দেখে একটু করুণা কর। আমি যে আর পারছি না, আমাকে দয়া কর তুমি। আমি বাঁচতে চাই, তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, তোমাকে আমার করে বাঁচতে চাই। পিয়ানোর উপরে মাথা ঠেকিয়ে শশী পাথর হয়ে দাঁড়িয়ে রয়। এই মুহূর্তে এমন কথার জবাব কি হবে শশী বুঝতে পারে না। আর এই লোকটা বুঝল কি করে আমি এখানে এসেছি, ধাত কি জানি। মা, চিন্তা করছে, নিচে চলুন, নিচু স্বরে কথাটা বলে শশী। হুমম, যাও তুমি, আমি আসছি, পিয়ানো থেকে মাথা উঠিয়ে ভারী স্বরে বলে। নিজের উপর রাগ হয় অনিকেতের। ও কি কোনো জীবন্ত নারীর প্রেমে পড়েছে নাকি কোনো হৃদয়হীনা পাথরের মূর্তির? এত নির্দয় কেন শশী ওর প্রতি? শশী কিছুদূর গিয়ে আবার ফিরে আসে। আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ শুনছি, রেগে উত্তর দেয়। কেন এভাবে নিজের জীবন নষ্ট করে দিচ্ছেন? আমার মতো পচে যাওয়া মেয়ে মানুষের জন্য আপনি আমার চেয়ে আরও ভালো কাউকে ডিজার্ভ করেন। এই তোর লেকচার শুনতে চেয়েছি আমি?
তুই ভালোবাসতে পারবি না ভালো কথা, তাই বলে আমাকেও কি এখন তোকেও ভালোবাসতে দিবি না? আমার ইচ্ছা আমি যাকে খুশি যেভাবে খুশি ভালোবাসব। আমি ভালো কাউকে ডিজার্ভ করি, তাই না? আমার জন্য তোর চেয়ে ভালো আর কিছু নেই, কেউ নেই। শশীর মুখের কাছে গিয়ে শশীকে ধরতে গিয়েও হাত মুঠ করে রেগে দাঁতে দাঁত চেপে বলে। হঠাৎ অনিকেতের এমন ভয়ঙ্কর রূপ দেখে শশীর তো কলিজা শুকিয়ে যায়। অনিকেতের মুখটা একদম শশীর মুখের উপর। দেখুন, এত পাগলামি ভালো না, এই বয়সে এসব মানায় না। শশী কাপা কাপা গলায় বলে। তাই না? কি মানায় তাহলে? বল, আমাকে বল না। তোকে জোর করে নিজের করে নেওয়া এটা মানাবে, তাই না? আমার মেজাজ প্রচণ্ড বিগড়ে গেছে, চলে যাও তুমি এখান থেকে। আউট। আই জাস্ট সে লিভ মি অ্যালোন, চিৎকার করে। শশীর অন্তর আত্মা কেঁপে ওঠে ভয়ে। না, যাব না আমি। শাড়ির আঁচল শক্ত করে মুঠ করে হাতে, চোখ খিচে বন্ধ করে। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু কি করব বলেন? আমার অতীত আমার পিছু ছাড়ে না, আমি চেয়েও বর্তমানকে নিজের মতো সাজাতে পারি না। আমাকে একটু সময় দিন সব ভোলার। আমি কথা দিচ্ছি আজ, এখন থেকে আমি আপনাকে এবং আপনাকেই নিজের জীবনসঙ্গী মানছি, তবে মন থেকে আপনাকে আপন করতে আমার সময় লাগবে, সেই সময়টুকু আমাকে দয়া করে দিন অনিকেত, একনাগারে বলে যায় শশী। আমি আপনার যোগ্য হওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাকে কিছু কথা দিতে হবে আমায়, একনাগারে বলে যায় শশী। বুকের মাঝে ড্রাম বাজানোর মতো বাড়ি দিতে থাকে। যে লেভেলের রেগে গেছে অনিকেত, শশীর তো ভয়ই করছে কষিয়ে থাপ্পড় না দিয়ে দেয় অনিকেত। কিন্তু শশীকে অবাক করে দিয়ে অনিকেত শান্ত গলায় বলে, কি কথা বলো? তোমার ভালোবাসা পাবার জন্য আর কত পরীক্ষা দিতে হবে বলো আমাকে, আমি সব পরীক্ষা দিতে রাজি। শশীর খুব খারাপ লাগে অনিকেতের এমন দুঃখ বিধুর কথা শুনে। আপনি আজ থেকে ওসব ছাইপাস খাবেন না, অন্য আর 10টা স্বাভাবিক মানুষের মতো ঘরে থাকবেন, সবার সাথে আগের মতো আচরণ করবেন, মদ ছুঁয়েও দেখবেন না, আর নিয়মিত নামাজ পড়বেন। এই অগোছালো জীবনকে গোছালো করবেন। নিজের চেহারাটা একটিবার আয়নাতে দেখেছেন? কি হাল করেছেন নিজের মুখের দাড়িটা, মনে হয় সহস্র বছর ধরে শেভ করেননি। শশী কিছুটা অভিমান নিয়ে বলে, এসব করলে আমাকে ভালোবাসবে? মৃদু হাসি দিয়ে শশীর দিকে তাকিয়ে বলে, মম। শশী মাথা নিচু হয়ে বলে, তাহলে আমাকে গোছালো করার ভারটা নিয়ে নাও তুমি। আমি কথা দিচ্ছি সব কথা শুনব তোমার। তুমি আমার পাশে না থাকলে আমি যে এই অগোছালো জীবনকে গোছাতে পারব না শশী, তুমি থাকবে তো পাশে আমার? করুণ স্বরে বলে। জি। হাত পা থর থর করে কাঁপছে কেন যেন এসব কথা শুনে, আবার কষ্টও লাগছে অনিকেতের এমন অসহায় মুখটা দেখে। ঠিক আছে, চলো নিচে যাওয়া যাক, না হলে সবাই অন্য কিছু ভাববে। বাঁকা হাসি দিয়ে। কি ভাববে? অনির ঠোঁটের বাঁকা হাসি মোটেও ভালো সংকেত না। শশী একবার ওর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। সেটা যারা ভাববে তাদের কাছেই জিজ্ঞেস করো, আমি কি সব জানতা নাকি? বলেই অনিকেত হনহন করে রুম থেকে বেরিয়ে যায় মুখে মৃদু হাসি নিয়ে। শশী কপাল কুঁচকে দাঁড়িয়ে রয় কিছুক্ষণ অনিকেতের যাওয়ার পথে তাকিয়ে। অনিকেতের দুষ্টু ইঙ্গিত শশী ঠিক বুঝতে পারে। ফাজিল একটা, ভেঙচি দেয় শশী। শশী নিচে নেমে দেখে অনিকেত খাবার টেবিলের চেয়ারে বসে মায়ের রান্না করা খাবার খাচ্ছে আর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। শশীর খুব রাগ হয়। একটু আগে কি রাগটাই না দেখালো, এখন আবার সব বেমালুম ভুলে কি ভাবটাই দেখাচ্ছে যেন কিছুই হয়নি। এই ছেলে জাতটাই এমন, সাধনার জিনিস পেয়ে গেলে ভাব ধরে। ডং। শশীকে এদিকে আসতে দেখে অরুণা চৌধুরী শশীর কাছে ছুটে যায়। তোর কাছে আমি কৃতজ্ঞ, তুই আমার কথা রেখেছিস বৌমা। দেখ, আজ আমি আবার আমার সেই অনিকে ফিরে পেলাম। এটা শুধু তোর জন্যই সম্ভব হয়েছে রে মা। এটা আমার দায়িত্ব মা,
স্বামী হিসেবে তাকে সঠিক পথ দেখানো বউ হিসেবে আমার কর্তব্য। আপনি চিন্তা করবেন না উনাকে নিয়ে। না রে, আমার আর চিন্তা নাই। তুই যে এসেছিস আমার অনির জীবনে, আমার দুশ্চিন্তা সব শেষ। আজ বুঝতে পারলাম অনি কেন এত পাগল তোর জন্য। কারণ ও বুঝতে পেরেছে তোর চেয়ে উত্তম জীবনসঙ্গী ওর জন্য আর কেউ না। শশী লাজুক হাসিতে আর চোখে অনির দিকে তাকাতেই অনিকে আঙুল চাটতে চাটতে এদিকে ভ্রুকুটি দিয়ে তাকাতে দেখে শশী কেন যেন অনিকেতের চোখের দিকে তাকাতে পারে না। কেমন নেশাভরা চোখ অনির। মুখ ছাড়া আর কোনো অঙ্গ দিয়ে যদি মানুষের মনের ভাব বোঝা যায়, সেটি ওই দু আখি। অনিকেতের আখি অনিকেতের হৃদয়স্পর্শী গানের চেয়েও মারাত্মক। বেশিক্ষণ চেয়ে থাকলে ও আখির নেশায় পড়ে যাবে নিশ্চিত। এই মুহূর্তে প্রচণ্ড রকম লজ্জা অনুভব করছে শশী অনিকেতের সামনে। একটু আগেই তো ওর সাথে নিজের জীবনের অংশীদারিত্ব ভাগাভাগি করল। যতই বলুক সময় লাগবে তাকে আপন করতে, কিন্তু ভয় লাগে যদি এইটুকু অনুমতিতে জোর করে কাছে আসতে চাই অনি। গলা শুকিয়ে যায় শশীর। মমো, আমাকে আরেকটু মাংস দিয়ে যাও। শশীর দিকে তাকিয়ে। হ্যাঁ আসছি বাবা। চল, তুই ওর সাথে বসে খাবি। না মা, আমি বরং পরে সবার সাথে খাব। পরে কেন খাবি? স্বামীর সাথে বসে খাওয়া সওয়াব। চল খাবি। শশীকে এক প্রকার জোর করে অনিকেতের পাশে বসিয়ে দেয়। অনিকেতের মা টেবিলে মাংস ভর্তি বাটি এনে দেয় রান্নাঘর থেকে। নে এবার তোরা খেয়ে নে, আমি দেখি কল করে তোর ড্যাড কখন আসবে। বলেই চলে যায় নিজের রুমে অরুণা চৌধুরী। নিচে কেউ নেই, শুধু শশী আর অনিকেত ছাড়া। বাকি মানুষগুলো কই কে জানে। শশী এদিক ওদিক তাকায় কেউ আছে কি না দেখতে। অনিকেতের পাশে বসে কেমন কেমন যেন লাগছে এখন। যাদের খুঁজছ তারা কেউ নেই এখানে। আগামী 2-1 ঘন্টার মধ্যেও কেউ এদিকে আসবে বলে মনে হয় না, তাই চুপচাপ খেয়ে রুমে যাও। শশীর ইচ্ছা করে নিজের মাথায় নিজেই বাড়ি দিতে। এই লোকটার সামনে মনে মনে কিছুই দেখি ভাবা যায় না, সব বুঝে ফেলে। ঠোঁট ফুলিয়ে বসে থাকে অনিকেতের পাশে। মুখ খুলো, হা করো তো। শশী হাত মুচড়াতে থাকে। এই মুহূর্তে অনির মুখে খাওয়ানোর কথা শুনে। কি হলো? তুমি কি কানে কম শুনো? কম শুনব কেন? মাথা নিচু করে। এই তো তাড়াতাড়ি জবাব দিলা, থেকে থেকে মুখে কি হয় তোমার? জবাব দিতে কষ্ট হয় বুঝি? হা করো, খাইয়ে দেই। আমি খেতে পারবো? তুমি তো আমাকে স্বামীর অধিকার দিলে, সেই অধিকারে তোমাকে খাইয়ে দেওয়ার অনুমতি কি পেতে পারি না? কি বলবো এখন, ধাত ভাল্লাগে না। কি একটা পরিস্থিতিতে পড়েছি, মনে মনে ভাবে। কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, জি পারেন। চোখ নামিয়ে বলে নিচু স্বরে বলে। শশীর মুখের সামনে মাংসসহ খিচুড়ি মেখে তুলে ধরে অনিকেত। শশী কিছুক্ষণ ইতস্তত করে, মুখে পুড়ে নেয় অনিকেতের হাতের মাখানো খাবার। অনিকেতের আঙুলগুলো মুখে ঠোঁটে লাগতেই অন্যরকম অনুভূতি কাজ করে শশীর শশীরে। খাবারটা খেয়ে এত মজা লাগে, টেস্টটা শশীর মনে হয় যেন অমৃত মুখে দিয়েছে। আমার মমো কেমন রান্না করে বলো তো? খাবার মাখাতে মাখাতে বলে। অনেক ভালো। হুমম দেখতে হবে না শাশুড়িটা কার? হেসে বলে। শশী না চাইতেও অনিকেতের দিকে তাকায় কথাটা শুনে। লোকটার হাসিটা না এই অমৃত সমান খাবার থেকেও ইমামম। এত সুন্দর রাজকুমারের মতো স্বামী শুধু রূপকথার গল্পেই হয়। অনিকেতকে স্বামী হিসেবে পেয়ে শশীর সেই ধারণা পাল্টে গেছে। বাস্তবেও রাজকুমার আসে কারো কারো জীবনে, যেমন অনিকেত এসেছে রূপকথার রাজকুমার হয়ে দুঃখিনী গরিবকন্যা শশীর জীবনে। মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে শশীর। কি হলো, হা করো। কথাটা শুনে শশীর অনিকেতের উপর থেকে মোহাচ্ছন্নতা কাটে। হা করে খাবারটা মুখে নিতেই অনিকেতের মুচকি হাসি দেখে শশী জিভে কামড় দেয়। এই রে, আবার মনে কথা সব বুঝে গেছে। কি ভাববে তোকে?
নিশ্চয়ই পাগলই ভাববে। আমি কিছু বুঝিনি, নাও পানি খেয়ে রুমে যাও, হাসি দিয়ে বলে অনিকেত। শশী কোনোমতে ঢকঢক করে পানি খেয়ে তাড়াতাড়ি রুমে চলে যায়। অনিকেত শশীর যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে, পাগলি একটা। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। শশী এখন অনিকেতের বাড়ির সবাইকে আপন ভাবতে শুরু করেছে। অনিকেতের সাথেও সম্পর্ক অনেকটা উন্নতি হয়েছে। দুজনের বিছানা আলাদা হলেও মনটা অনেক কাছাকাছি চলে এসেছে। শশী, শশী চিৎকার করে। জি দৌড়ে আসে। কোথায় থাকো বলো তো? আমি তো এখানেই ছিলাম। চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, বিছানার উপর যে শাড়িটা আছে পরে রেডি হয়ে নাও তো। কেন? সব সময় কেন কেন করো কেন তুমি? মাঝে মাঝে চুপচাপ স্বামীর কথা শুনলে কি সমস্যা হয় বউ? শশী আর কিছু বলে না, জানে এখন কিছু বললে দুষ্টু মিষ্টি কথা শুনিয়ে লজ্জা দেবে। তার চেয়ে যা বলছে তাই চুপচাপ শোনা ভালো। শশী বিছানার উপর থেকে কাপড়টা হাতে নিয়ে দেখে নীল শাড়ি, মাঝে কাঠ গোলাপের ফুলের কারুকাজ, দারুণ চয়েস অনির। যাও গিয়ে পরে আসো। অনিকেতের ধমকে শশী কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। কাপড় পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে চোখ কপালে শশীর। নীল পাঞ্জাবিতে আয়নার সামনে চুল নাড়িয়ে নিজেকে দেখতে ব্যস্ত অনিকেত। খোঁচা খোঁচা দাড়িতে ফর্সা বলিষ্ঠ দেহের এই সুপুরুষের উপর জড়াতে পেরে আজ বুঝি নীল পাঞ্জাবিটাও নিজেকে ভাগ্যবান ভাবছে। শশী তো এই মুহূর্তে অনিকেতকে দেখে মনের অজান্তেই বলতে লাগল, দেখেছি তো কতবার তোমায়, তবুও মেটে না তোমায় দেখার স্বাদ। প্রতিবার নতুন আরও নতুন হয়ে ধরা দাও তুমি আমার হৃদগৃহে। হৃদয় জুড়ে তোলপাড় হঠাৎ হঠাৎ, শুধু তোমাকে দেখলেই এ মনে বারবার। বলো না কি আছে তোমাতে? কেন হাজার বাধাতেও নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মায়াতে। এখন যে মনে হয় বাঁচা দায়, 1 সেকেন্ডও তুমি বিহনে আমার। আয়নায় সামনে দাঁড়িয়ে আয়নার ভেতর থেকেই শশীকে একদৃষ্টিতে দেখল অনিকেত। দুজনের কিছুক্ষণ চোখাচোখি হল। অনিকেত কিছু না বলেই চোখ সরিয়ে বেরিয়ে গেল রুম থেকে। যাবার সময় একটিবার পেছনে ফিরে তাকাল না। অনিকেতের এমন আচরণ শশীর মনে যথেষ্ট আঘাত দিল। নিজের কাছেই নিজেকে ছোট লাগছে। কিভাবে অনিকেতের সামনে নিজের অনুভূতি জাহির করে দিল। অনিকেত হয়তো এখন আর এসব পছন্দ করে না, তাই তো সব শুনেও কিছু না বলেই চলে গেল। ভালোবাসা প্রকাশ করলে তার কদর কমে যায়। চোখে মুখে বিষণ্ণতার ছাপ ফুটে উঠল শশীর। ভাবি কি হলো, বসে আছো কেন? ওমা তুমি দেখি এখনো তৈরি হও নাই, যাবা না? কোথায় যাব ফারিহা? কেন ভাইয়া বলে নাই তোমাকে? না, মন খারাপ করে বলে। ওহ, হয়তো ভুলে গেছে, আমার এক কাজিনের এঙ্গেজমেন্টে যেতে হবে সবাইকে। চলো তোমাকে আমি রেডি করাই দেই। বাহ ভাবি, তোমার শাড়িটা তো দারুণ। ফারিহা শশীকে সুন্দর করে সাজিয়ে দেয়। খোপার পাশে গাজরা গুজে, সাথে চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাইট লিপস্টিক, কপালে নীল টিপ, হাতভর্তি নীল চুড়ি। সবচেয়ে অবাক করা বিষয় এই মুহূর্তে শশীর কাছে যে এই জিনিসগুলো ওর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফারিহা বের করে, কিন্তু শশী নিজেও জানে না এগুলো কোথা থেকে আসলো। ফারিহা, আমার ড্রয়ারে এসব আছে তুমি কি জানলে? কেন তোমাকে বলেছিলাম না? আমার কাছে জাদু আছে। হুমম, ঘোড়ার ডিম আছে, কে আনছে বলো না? কে আর আনতে পারে বোঝো না, তোমার স্বামী মহাশয়। শশীর মন কথাটা শুনেই ভালো হয়ে গেল। খুশি খুশি সেজেগুজে বাড়ি থেকে সবাই বের হল। গাড়ির সামনে এসে শশী অনিকেতকে খুঁজে বেড়ায়, গাড়িতে ওঠো। পেছনে থেকে হঠাৎ কারো আওয়াজে চমকে ওঠে, পেছনে ফিরে দেখে অনিকেত। আপনি কই ছিলেন? হেসে বলে। ছিলাম কোথাও, গম্ভীর স্বরে।
এটা কেমন ধরনের উত্তর? শশীর মোটেও ভালো লাগে না অনিকেতের এমন নীরস উত্তর। অনিকেত শশীর উত্তরের অপেক্ষা না করে গাড়িতে উঠে গেল। শশীর খুব কান্না পায় অনিকেতের এমন ব্যবহারে, যার জন্য এত সুন্দর করে সাজলাম, সেই মানুষটা একটু ভালো করে দেখলও না, বললও না শশী তোমাকে আজ মায়াবতী রাজকন্যা লাগছে। অনিকেত নামক রাজপুত্রের রাজকন্যা। বৌমা তুমি অনির সাথে সামনে গিয়ে বসো। শশী সামনে বসতে যাবে তখনই অনিকেত বলে ওঠে, নো মমো, রাতুলরা সামনেই ওয়েট করছে, আমরা সবাই এই গাড়িতে যাব, ও তোমাদের সাথে পেছনের গাড়িতেই বসুক গিয়ে। আচ্ছা তোমরা আসো, আমি সামনে ওদের পিক করে ওয়েট করব তোমাদের জন্য। ড্রাইভার, ড্রাইভার। জি ভাইজান। বাড়ির সবাইকে নিয়ে রাতুলের বাসার সামনে গাড়ি থামিও, আমি ওখানে থাকব। জি। অনিকেত কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। অনির মা সহ বাড়ির সবাই শশীর দিকে সান্ত্বনার দৃষ্টিতে তাকায়। শশী মেকি হাসি দিতেই সবাই গাড়িতে উঠে যায়। ভাবি তোমার কি খারাপ লাগছে ভাইয়া যে একা একা চলে গেল? বুঝলাম না ভাইয়াটা এমন করল কেন? ঝগড়া করছো নাকি? আরে তেমন কিছু না, হয়তো বন্ধুদের সাথে যাবে তাই। শশী চাপা হাসি দিয়ে ফারিহাকে বলে। পুরো রাস্তায় ফারিহা নাসিফ কত হাসি ঠাট্টা করে, শশী শুধু ওদেরকে দেখানোর জন্য জোর করে হাসি দেয়। চোখের কোনো বেয়ে জল গড়িয়ে পড়ে থেকে থেকে চোখের কোণার কাজলটা লেপটে গেছে কিছুটা। গাড়ি এসে থামে অনুষ্ঠানের ভেন্যুতে। রাস্তায় অনিকেত ড্রাইভারকে কল দিয়ে বলেছে একবারে এখানেই চলে আসতে না থেমে। সবাই গাড়ি থেকে নেমে ভেতরে ঢোকে। ফারিহা, নাফিস, শশী, মা, ছোট মা একই সাথেই বসে একটা টেবিলে। শশীর শ্বশুর দূরে ছোট চাচা ও অন্যান্য লোকদের সাথে দাঁড়িয়ে আলাপ করছে। কিছুক্ষণ পর মা, ছোট মা ও তাদের কাছে গেল। দাদা ভাই। দৌড়ে অনিকেতের কাছে ছুটে যায় নাসিফ। শশী ফারিহা দুজনেই অনিকেতের দিকে তাকায়। অনিকেত এক নজর ওদের দিকে তাকিয়ে নাসিফের হাত ধরে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। শশী চেয়ে আছে করুণ দৃষ্টিতে অনিকেতের দিকে। অনিকেত আর চোখে শশীর দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলছে বন্ধুদের সাথে। শশী নিচে তাকিয়ে হাতের চুড়িগুলো নাড়াতে নাড়াতে দুফোঁটা চোখের জল ফেলে। বুকের বাম পাশটায় ভীষণ রকম কষ্ট অনুভব করছে অনিকেতের এমন অবহেলায়। বৌমা। শশী তাড়াতাড়ি চোখ মুছে উঠে দাঁড়াতেই দেখে শাশুড়ি দুইজন ভদ্রমহিলা সহ সামনে দাঁড়িয়ে আছে। এর মধ্যে একজন কেও চেনে, হ্যাঁ রুবিনা আন্টি রিমি রাম্মু। এরা হচ্ছে তোমার খালা শাশুড়ি। আমার দুই বোন, এনি হচ্ছে মিনারা তোমার বড় খালা শাশুড়ি আর ও হচ্ছে রুবিনা তোমার ছোট খালা শাশুড়ি। শশী সবাইকে সালাম করে। রুবিনা আন্টি তো শশীকে বুকে টেনে নিয়ে আদর করে। কিন্তু বড় খালাম্মা মনে হয় খুশি হন নি আমাকে দেখে, তেমন কোনো কথাই বলল না, মুখটা কালো করে থাকে। আন্টি রিমি কই? কেন তুই কিছু জানিস না? না আন্টি, ওর মনে আমি কষ্ট দিয়েছিলাম, তাই হয়তো এখনো রাগ করে আছে আমার উপর। ওহ। ফারিহা। জি খালামনি। শশীকে নিয়ে ভেতরে যা। আচ্ছা। বড় আপা, তুমি একটু মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলে কি হতো, মেয়েটা কষ্ট পেয়েছে মনে হয়। তুই চুপ কর রুবিনা। আর অরুণা, আজ আজিম না বললে তো জানতামই না তুই আর অনি যে এত বড় সর্বনাশ করেছিস। অনি তো বাচ্চা ছেলে, তুই তো মা, তুই কি করে ওর জীবনটা নষ্ট করে দিলি, একটা ফকিন্নি তালাক হওয়া মেয়েকে ওর ঘাড়ে ঝুলিয়ে দিয়ে। আপা চুপ করো, শশী শুনবে তো, কি সব বলছো তুমি। শুনুক, এই মেয়েকে আমি অনিকেতের জীবন নষ্ট করতে দেব না।
আমার প্রিন্সের মতো বাবাটার জীবনে তুই এইরকম একটা মেয়ে কি করে আনতে পারলি? শশী যেতে যতে খালাম্মা কথা সব শোনে, ভেতরটা মোচড় দিয়ে ওঠে শশীর, আটকে রাখা চোখের জল গড়িয়ে পড়ে। ফারিহা এসব কথা শুনে ভাবিকে তাড়াতাড়ি টানতে টানতে ভেতরে নিয়ে যায়। আপা, তুমি আমি এসব বলার কেউ না, যাদের জীবন তারাই সঙ্গী বেছে নিয়েছে। আমার অনির খুশিই আমার কাছে সব। তাছাড়া শশী লক্ষ্মীমন্ত একটা মেয়ে, মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে। তালাকপ্রাপ্তা হওয়া কোনো পাপ না। আজ যদি তোমার আমার মেয়ের সাথে এমন হতো? আমার তোর মেয়ের সাথে এমন হবে না, কারণ আমাদের মেয়ে খারাপ না, খারাপ মেয়েদেরই তালাক হয়। আর আমার মেয়ে তালাক নিতে চাইলে গলা টিপে মেরে ফেলব না ওকে। মেয়েরা রঙিন কাপড়ে পালকিতে শ্বশুরবাড়ি যায় আর সাদা কাফনে খাটিয়ায় শুয়ে সেই বাড়ি থেকে বের হয়। এটাই নিয়ম। ছি আপা, এই একবিংশ শতকে এসে তোমার মুখে এসব কথা মানায় না। তুমি যা বললে তা হচ্ছে আদিম বর্বরতা। মেয়ে মানুষ কোনো সস্তা জিনিস না, যাকে যেভাবে ইচ্ছা যে কেউ ব্যবহার করবে। আল্লাহ পাক পুরুষের মতো মেয়েকেও সমান মর্যাদা দিয়েছে। আদিম যুগের সকল বর্বরতাকে বাতিল করে মেয়েদের স্বাধীনতা দিয়েছে ইসলাম। কিন্তু তোমাদের কথা মনমানসিকতা দেখে স্পষ্ট বোধগম্য তোমরা ধর্মের সারমর্ম এখনো বোঝো নাই। যুগ পাল্টেছে আপা, স্বামীর নির্যাতনের প্রতিবাদ করতে শিখেছে মেয়েরা। কেন উঠতে বসতে অত্যাচার নিপীড়ন সইবে? স্বামীর অত্যাচারে গলায় ফাঁস লাগিয়ে মরা ভালো, কিন্তু তালাক নেওয়া ভালো না, তাই না? স্বামীর হাতে মরা ভালো, কিন্তু তালাক নেওয়া পাপ। স্বামী পরকীয়া কিংবা বহুনারীর কাছে যেতে পারবে, কিন্তু স্ত্রীকে মাটি কামড়ে পড়ে স্বামীর সব কুকীর্তি সয়ে যেতে হবে, তবেই সে ভালো বউ। তালাক দিতে চাইলেই বউয়ের চরিত্রে দোষ, বউ খারাপ, বা হাপা কি অদ্ভুত নিকৃষ্ট বর্বর নিয়ম তোমাদের। আপা, মেয়েদের জীবনেরও মূল্য আছে, তারাও মানুষ, এটা সমাজের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে আধুনিক মেয়েরা। এতেই তোমাদের মতো আদিম ধ্যানধারণার মানুষের চোখ টাটানো শুরু হয়ে গেছে। ভাবি তুমি কেঁদো না, বড় খালামনি একটু সেকেলে তো তাই এমন করে, আর একটু কড়া স্বভাবের, তুমি তার কথায় কষ্ট পেও না। না না ফারিহা, আমি কিছু মনে করি নাই, তিনি তো সত্যি বলেছে। আমার মতো মেয়ের তো কোনো যোগ্যতা নাই তোমার ভাইয়ের স্ত্রী হওয়ার। অনি ভাই? শশীর পেছনে তাকিয়ে ফারিহার মুখে অনির নাম শুনে শশীর গলা শুকিয়ে আসে, শাড়ি শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। ফারিহা মমকে বলিস আমি বাসায় চলে যাচ্ছি শশীকে নিয়ে। আচমকা শশীর হাত ধরে খুব দ্রুত সামনে হাঁটতে লাগল। শশী অনিকেতের হাঁটার সাথে তাল মেলাতে পারে না, কিছুটা দৌড়ের স্পিডে হাঁটতে হয় শশীকে। বোঝাই যাচ্ছে রেগে আছে অনিকেত। চলবে।